গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি তোমরা সবাই যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আজ সারাদিন কোনো কাজকর্ম করিনি যে তোমাদের সাথে আলাদা করে কিছু শেয়ার করব। তোমরা আশা করি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি খুব একটা ভালো নেই। তার মধ্যে কালকে এক বিপত্তি গেল, আজকে আর এক বিপত্তি। আর আজকের বিপত্তিটাও কালকের থেকে কিছু কম নয়। কালকে তো ওখানে গিয়ে অতটা শরীর খারাপ হয়ে গেছিল, পরে তো নিউট্রিশনিস্ট বলে এর পরের দিন থেকে আমার একটু বেশি ভারী খাবার নিয়ে যেতে হবে। আমি খাবার নিয়ে যাই, কিন্তু কি বলতো, আমি বুঝতে পারিনি যে ওই আরও বেশি ভারী খাবার ওই সময় না শুয়ে শুয়ে আমি খেতে পারি না, আর অত সকালে তো অ্যাসিড হয়ে যায়। যাই হোক, এখন যে করে হোক সেটা সহ্য করতে হবে, ডাক্তারকে দেখিয়ে ওটাকে পরামর্শ করতে হবে। তো হ্যাঁ, যেটা বলার জন্য যে সকাল থেকে যে কাজকর্ম করবো, টুকটাক একটু চা করা বা মানে টুকটাক এরকম ছোটোখাটো কাজগুলো একটু একটু করছিলাম। খুব একটা ভারী কাজ করিনি, কারণ তোমাদের দাদা ওর জন্য দেরি করেই অফিসে বেরোলো, যাতে আমার সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে যেতে পারে। এবার মাম স্কুলে গেছে, সকালেও মোটামুটি রান্নাবান্না করে টোরে দিয়ে গেছে ওর বাবা, যাতে অসুবিধা আমাদের না হয়। তারপরে কি হয়েছে জানো, একটা সে চরম বিপত্তি, মানে সেটাও মানে শুনলে ভয়ই পাবে। তো সেটা হলো যে মিঠি স্কুল থেকে ফিরলো, ফেরার পরে মিঠিকে স্নান করাতে যাব, হঠাৎ দেখছি আমার এখানে যে চ্যানেলটা আছে না, সেই চ্যানেলটা যে মুখটা, মানে চ্যানেলটা তো কিছুটা ভেতরে থাকে শরীরে আর কিছুটা বাইরে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখছো না, এইটা ভেতর দিয়ে কিন্তু একটা পাইপ ঢোকানো আছে। হ্যাঁ, এই যে ফুলে আছে, এটা কিন্তু নর্মাল শিরা নয়, এই যে শিরার মধ্যে থেকে একটা পাইপ ঢোকানো থাকে ভেতরে। এটা শরীরের মধ্যেকার অংশ, আর শরীরের বাইরে অনেকটা বেরিয়ে থাকে। সেখান থেকে আবার দুটো চ্যানেল তৈরি হয়েছে, যেখান থেকে একটা হচ্ছে ডায়ালিসিসের আর কি ব্লাড বাইরে বেরোনোর, আর একটা হচ্ছে ভেতরে ঢোকার। তো এরকম একটা সিচুয়েশন। এবার আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, যে অংশটা দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করেছে পাইপটা, মানে অর্ধেকটা ভেতরে অর্ধেকটা বাইরে, যে অংশটা শরীরের যেখান থেকে পাইপটা প্রবেশ করেছে, এটা বললে মনে হয় বুঝতে সুবিধা হবে। তো ওই জায়গাটা না কখনোই আমরা হাত দিই না, মানে হাত দেওয়ার স্কোপ থাকে না। কারণ যতদিন হয়েছে আর কি আমার এই চ্যানেলটা, 7-8 মাস হলো। তো ওই জায়গাটা যখন ডায়ালিসিস নিতে যাই, প্রথম সিস্টারদের কাজ হলো ওই জায়গাটা, ওই ড্রেসিংটাকে চেঞ্জ করে প্রতি ডায়ালিসিসে, মানে সপ্তাহে 2 দিন যাই, 2 দিনই ওখানটা চেঞ্জ করে। যখন চেঞ্জ করে ওই ড্রেসিংটা, পুরোনো ড্রেসিংটা তুলে ফেলে, সেইটা তুলে আবার নতুন ড্রেসিং সঙ্গে সঙ্গে লাগিয়ে দেয়, মানে 1 সেকেন্ডও ওপেন রাখে না। তো ওটা এতটাই সেন্সিটিভ জায়গা যে ওটা যখন ড্রেসিং করা হয়, মাস্ক পরে থাকাটা বাধ্যতামূলক। মানে আমার নিঃশ্বাসও যেন ওখানে, নিঃশ্বাস বা মুখে কথা বলতে গেলে যে ইনফেকশনটা, সেটা যেন কোনোভাবে ওখানে না হয়। ওই জায়গাটা তো ওপেন জায়গা, আর ওর গোড়ায় কতগুলো স্টিচ থাকে। তো সেই স্টিচের কথাটা পরে আসছি, তার আগে বলি ওই জায়গাটা এতটাই সেন্সিটিভ যে মাস্ক পরে, সিস্টার তো অবশ্যই পরে থাকে ড্রেসিংয়ের সময়, আর আমাকেও মাস্ক পরে থাকতে হয়। এরপরে হচ্ছে মানে ধরো ওটা যখন ড্রেসিং করে সিস্টাররা, যে গ্লাভস পরে ওই জায়গাটা প্রথমে ক্লিন তো করতে হয়, ওটা পুরোনো ড্রেসিংটা তুলতে হয়, সেই গ্লাভসটাও খুলে ফেলে দেয়, দিয়ে নতুন একটা গ্লাভস হাতে পরে ওই জায়গাটায় ড্রেসিং হয়। মানে ওটা আমি এটা এতটা এক্সপ্লেন করছি তার একটাই কারণ, যে ওটা এতটাই সেন্সিটিভ জায়গা। তো কালকে না মিঠি স্কুল থেকে এসে ওকে স্নান করতে যেতে বলছি, হঠাৎ না আমার মনে হলো এই জায়গাটা কেমন আলগা আলগা লাগছে। হঠাৎ হাত দিয়ে দেখছি আমার যেখানটায় ড্রেসিং, সেই জায়গাটা একটা সাইড এরকম ওপেন হয়ে গেছে, মানে জাস্ট এরকম খুললে ওই জায়গাটা দেখা যাচ্ছে। আমি তোমাদের কি বলবো, এমনি শরীর দুর্বল, শরীর ভালো লাগছে না, তার মধ্যে ওটা দেখে না আমার পুরো গার মধ্যে তখন থরথর করে কাঁপছে। মিঠিকে স্নান করাতে যাবো ভাবছিলাম, মিঠিকে বললাম মা তুই স্নান করে নে একা একা, কারণ ওখানে যদি কোনোভাবে এক ছিটে জল লাগে তাহলে সাথে সাথে ইনফেকশন হয়ে যাবে। এবার কি ঘামছি, তো ঘামও তো 1 ফোঁটা ঢুকতে পারে। আমার দেখে তখন আর রীতিমতো ভয় লাগছে। তোমাদের দাদা অফিস চলে গেছে, মাম আর কি স্কুলে, দুপুরবেলা কেউ নেই। এবার আমি যে একা একা যাব হসপিটাল অবধি, আমার গা হাত পা থরথর করে কাঁপছে। আমি সাহস পাচ্ছি না যে একা বেরোবো, আমি যদি রাস্তায় পড়ে যাই। এমনি আগের দিন অত শরীর খারাপ, তোমরা জানো আমার যত কষ্ট হোক, আমি ডায়ালিসিস নিয়ে থরথর করে কাঁপি, তবুও কিন্তু আমি একা একা বাড়ি ফিরি। আমি ওর বাবাকে টেনশন দিতে চাই না, কারণ ওকেও তো কাজ করতে হবে, ওকে কাজ না করলে আমার সংসারটা চলবে কোথা থেকে? বাচ্চাগুলোর পড়াশোনা, সংসার চলে, এগুলো তো তাকে তো অফিস যাওয়ার সুযোগটা দিতে হবে। আমার 11:30 12টায় যখন আমি বাড়ি ফিরি, ওই অবধি সে যদি বাড়িতে থাকে, সে অফিস যাবে কটায়? তো যাই হোক, এইবার তখন আমি যে, আর কালকে ওর একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, মানে একটা গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে একটা মিটিং ছিল। তো
তো সেইখান থেকে যদি আমি তাকে ফোন করে ডেকে তুলে আনি সেটাও খুব একটা ঠিক না, তার কাজের জায়গায় ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে। তখন না এবার আশেপাশে জ্যাঠতো কুট্টো তো যা ভাসুররা আছেন, কিন্তু তখন ওই দাদারাও সবাই অফিস চলে গেছে। আর একটা যা আছে সে তখন ওই দিদিও ও হচ্ছে কালকে হসপিটালে চোখ দেখাতে গেছে। অতএব বাড়িতে কেউ নেই, আমি যে কারোর সাহায্যে যাব মানে আমি তোমাদের বোঝাতে পারবো না। তখন না একটা হটপট সিচুয়েশন, আর আমার না তখন মাথা কাজ করছে না, কেমন যেন আমিও মানে আমি বোঝাতে পারবো না ওই সময় আমার এটা। ওই জায়গাটা তো কখনো দেখিনি, ওরকম দেখে গার মধ্যে তখন আমার রীতিমতো এরকম থরথর করে কাঁপছি। তারপরে হঠাৎ মনে হলো বড় মামা তো এই সময় বাড়ি থাকে, বড় মামা তো তখন ডিউটি থেকে চলে আসে। বড় মামাকে একটা ফোন করি, আমার মামা বাড়ি খুব একটা দূরে না এখান থেকে, মানে মামা যদি বাইকে আসে 10-15 মিনিটে চলে আসতে পারবে। তাই না, বড় মামাকে তোমরা তো মামাকে চেনো সবাই, তখন বড় মামাকে ফোন করলাম যে বড় মামা তুমি কি বাড়িতে আছো? কিন্তু বড় মামা অফিসের কাজে কালকে আবার একটা আলিপুর বা ওরকম কোথাও, মানে এই কথার মাঝখানে বলে রাখি আমার মামা হচ্ছে পুলিশ, তো মামা ওরম অফিসের কাজে আলিপুর গেছিল। তখন বলছেন আরে আমি তো আলিপুর, কেন কি হয়েছে? তখন এবারে আমার নিজেরও হেজিটেশন লাগছে, কারণ সবারই তো অফিসের কাজ আছে না, আমার তো খারাপ লাগছে, সেও তো কাজে বেরিয়েছে। সে যদি বাড়িতে বসে থাকতো একটা আলাদা কথা ছিল, কিন্তু সে তো তার ডিউটিতে বেরিয়েছে। তাও আমি বললাম, বলে আমি ঠিক আছে দাঁড়াও আমি দেখছি বলে আমি আর মামাকে কিছু বললাম না। মানে আমি বলেছি আমার কি সমস্যা হয়েছে, কিন্তু আসতেই হবে এইভাবে বললাম না, কারণ সেও তো অফিসের কাজে, তারও তো একটা ইম্পর্টেন্ট দায়িত্ব আছে, সরকারি কাজ। তো যাই হোক, মামার মনে হয় ডিউটিতে তখন একটু গ্যাপ ছিল বা কিছু, আমাকে সাথে সাথে রিং ব্যাক করে বললো তুই রেডি হ, আমি 8 ঘন্টার মধ্যে আসছি। ভাগ্যিস বড় মা এসেছিল। আমি সাথে সাথে কি করলাম, মিঠিকে দুগাল ভাত খাওয়ালাম, কারণ মিঠি স্কুল থেকে ফিরেছে তো একেবারে না খাইয়ে রাখলে মেয়েটা সেই ভোরবেলা 5টা 10-15 ওঠে। ওকে কোনো রকমে ওর বাবা কালকে ডাল আর আলু সেদ্ধ রান্না করে রেখে চলে গেছিল, ওই ডাল আর আলু সেদ্ধ দিয়ে দুগাল ভাত খাইয়ে আমি নিজেও খাইনি, ওষুধও খাইনি। এবার পাশে ওর আর একটা জেঠি ছিল, সেই জেঠির কাছে ওকে দিয়ে বড় মামার সাথে 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 বেরিয়ে গেলাম। তোমরা কালকে খেয়াল করে দেখবে আমি তখন আমার ভিডিওটা আপলোড করার চেষ্টা করলাম, কারণ সকালবেলা আমার ভিডিও রেডি হয়ে গেছে, এডিট এক্সপোর্ট সমস্ত কিছু রেডি, শুধু আপলোড করব। তখন আপলোড করতে গিয়ে এত ইন্টারনেট প্রবলেম হচ্ছে, একবার দেখলাম আপলোড হলো, হয়ে কেমন জানি দুবার দেখাচ্ছে আপলোড। এবার আমি ভাবছি আমি কি দুবার আপলোড করে ফেললাম, মানে নিচের মাথা কাজ করছে না তো, আমি মনে ভুল করে ফেললাম বলে আমি সেই আপলোডটা একটা ভিডিও ডিলিট করে দিই, তাহলে আর একটা থেকে গেল, দুবার হয়তো আপলোড হয়ে গেছে। ওমা ওটা মনে হয় টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছিল, যেই একটা ডিলিট করেছি দুটোই উড়ে গেল। আর তখন এদিকে মামাও চলে আসার সময় হয়েছে, তখন আমি বাধ্য হয়ে তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিলাম যে মাম স্কুলে থেকে ফিরুক, কারণ আমার তখন গা হাত পা কাঁপছে, মাথা কাজ দিচ্ছে, আমি মনে হয় ভুলভাল আপলোড করছি, তো মাম ফিরুক, মাম এসে আপলোড করবে। মানে এরকম একটা সিচুয়েশনে বাধ্য হয়ে কমিউনিটি পোস্ট দিয়ে আমি মামার সাথে বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার হসপিটালে গেলাম, তবে কিছু খারাপের মধ্যেও কিছু ভালো থাকে। তো ওই চ্যানেলটা ভাবছি কদিন ধরে ডাক্তারকে দেখাবো, কিন্তু আমি যে মর্নিং শিফটে নিই তখন স্যার থাকেন না। আর এর মাঝখানে একদিন স্যারকে চেক আপ করালাম, কিন্তু তখন ওই চেম্বারে উনি ওইটা কখনো ওপেন করে দেখেন না, মানে ড্রেসিংটা ওপেন করে ওইভাবে স্যার দেখেন না। দুপুরবেলা কালকে তখন উনি হসপিটালে রাউন্ডে ছিলেন, তো স্যারকে আমি সেই ফাঁকে একটুখানি চ্যানেলটা দেখিয়ে নিলাম যে ওটা কী হয়েছে। কারণ আগের দিন সিস্টার যখন ড্রেসিং করছিল বললো ওর গোড়াটা না একটু রস রস মতো গড়াচ্ছে, তাহলে স্যারকে দেখিয়ে নিই, যাতে ওই জায়গাটা কেন ওরকম হচ্ছে চ্যানেলের গোড়াটা, মানে আমার যেন সব কিছু একসাথে লেগেছে, সব কিছু। তখন স্যার বললো, স্যারকে ওটাকে দেখালাম। আমি গিয়ে তো তার আগে হসপিটালে ফোন করে নিয়েছি যে আমার ড্রেসিং ওপেন হয়ে গেছে, আমি কি আসবো এখন? তা বললো হ্যাঁ আপনি ইমিডিয়েট চলে আসুন। তারপরে তো বড় মামার সাথে গেলাম, তারপরে গিয়ে তখন স্যারকে আমি গিয়ে প্রথমে স্যারের সাথে দেখা করলাম যে স্যার আমার এরকম ড্রেসিংটা উঠে গেছে, তো আমি ওটা ড্রেসিংটা ঠিক করব, তো তার আগে আমি আপনাকে একটু দেখাতে চাই পাম্প কারটা কি অবস্থায় আছে গোড়াটা। তখন উনি বললো যে ঠিক আছে আপনি গিয়ে বেডটা তো বেডে গিয়ে শুন, আমি আসছি, যে ড্রেসিংটা ওপেন করুক ওরা পুরো, মানে ওই জায়গাটা ক্লিন করুক, তা ঠিক আছে। তারপরে জানলাম যে ওই যে জায়গাটায় আর কি ওই পাম্পকে, মানে ওই যে চ্যানেলটা ঢুকেছে ওই গোড়াটায় না স্টিচ থাকে কটা আছে আমি জানি না, কিন্তু কয়েকটা স্টিচ আছে এটা আমি জানি। তখন স্যার বললো ওর গোড়ার 2টো স্টিচ কেটে গেছে, আর ওই জন্য চ্যানেলটা একটু নেবে এসেছে। আর ওই গোড়াটা হচ্ছে কোনোভাবে হয়তো একটু ঘাম লেগেছে বা একটু জল লেগেছে, কোনো কারণে হোক ওই গোড়াটা একটু সমস্যা হয়েছে, কিন্তু সেটা মেজর কিছু নয়। উনি একটা মেডিসিন প্রেসক্রাইব করে দিল যে এই ওষুধটা নিয়ে আসবেন, নেক্সট দিন থেকে ড্রেসিংয়ের সময় এটা লাগিয়ে দিতে বলবেন, তাহলে তাড়াতাড়ি ওটা আবার শুকিয়ে যাবে।
আর যেহেতু এখনো একটা দুটো স্টিচ আছে, কটা আছে আমি ঠিক জানি না, কিন্তু দুটো কেটেছে। বলছে আমরা দেখি আরও কিছুদিন পরে যদি সেরকম হয় গোড়ায় আবার স্টিচ দিতে হবে। তো যাই হোক, এটা গেল ওই পার্টটা, ডাক্তার দেখালেন। তারপরে সিস্টাররা ড্রেসিং করলো এবং বললো যে ভাগ্যিস আপনি সাথে সাথে এসেছিলেন, নাহলে ওটা ইনফেকশন হয়ে যেতে পারে। তবে আমি জানি না, আমি হয়তো আধ ঘন্টার মধ্যে গেছিলাম, কিন্তু ইনফেকশন আদতেও হয়েছে কিনা, কারণ যে জিনিসটা ওরা কয়েকটা সেকেন্ড ওপেন রাখে না, সেটা অতক্ষণ ওপেন ছিল। এটা তখনই বোঝা যাবে ওখানে ইনফেকশন হয়েছে কিনা, সেটা 2-3টে ডায়ালিসিস নিলে বোঝা যাবে। মানে ইনফেকশন হলে ডায়ালিসিসের সময় সারা শরীর কাঁপে, ঠান্ডা লাগে, মানে কাঁপুনি দিয়ে জ্বর এলে যেরকম হয় না, ওরকম করে সারা শরীর কাঁপে। তো সেটা ডায়ালিসিস না নিলে বোঝা যাবে না ওটা ইনফেকশন হয়েছে কিনা। আর খালি চোখে তো সিস্টার বা ডক্টর কেউ বুঝতে পারবেন না, ওটা একমাত্র যখন নেওয়া হবে তখন বোঝা যাবে। তো এই আর কি বলার, যে একটার পর একটা বিপদ আমার পেছন ছাড়ছে না যেন। পরশুদিন তবে একটা কি কথা জানো তো, হয়তো বিপদ হচ্ছে, কিন্তু ভগবান কিন্তু মানে সেখান থেকে আবার বের করার রাস্তাও দেখিয়ে দিচ্ছে। তোমাদের দাদা তো কালকে প্রায় মানে এই করে ফেললো যে ধুত এইভাবে কি পারা যায়, একটার পর একটা মানে অসুস্থতা। আমার তো এবার ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, কেন আমার সংসার এরকম হচ্ছে, সে ডিপ্রেশনে চলে গেল। আমি বললাম যে সবসময় না নেগেটিভটা ধরো না, মানে আমার বাড়ির লোক বরং তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, ভয় পাচ্ছে, আর আমি তাদেরকে ভয় থেকে কাটাচ্ছি। আমি বলছি একটা জিনিস ভাবো, পরশুদিন আমার যে পরিমাণে প্রেশার ফল করে আমি যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি যেভাবে প্রায় অচৈতন্য হয়ে গেছিলাম, তাহলে আমার হার্ট কতটা স্ট্রং। আমাকে খুব সাধারণ ট্রিটমেন্টে আমি কিন্তু সেখান থেকে কামব্যাক শুধু করিনি, আমি নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরেছি। আমি উঠে দাঁড়িয়ে হেঁটে আমি নেমেছি, লিফটে করেছে, যাই হোক, মানে নিজের পায়ে, আমাকে হুইল চেয়ারে বসাতে হয়নি। তো সেটাও তো ঈশ্বরের আশীর্বাদ যে ওই জায়গা থেকে কামব্যাক করা যায় না, সেখান থেকে আমি কামব্যাক করিনি, শুধু আমি সুস্থভাবে বাড়ি ফিরেছি। শরীরে কষ্ট ছিল ঠিক আছে, কিন্তু আমি কিন্তু নিজের পায়ে হেঁটেছি। কালকে বাড়িতে কেউ নেই, ড্রেসিংটার অত খারাপ অবস্থা, আমি কিন্তু আমার মামার সাহায্য নিয়ে আমি হসপিটাল অব্দি পৌঁছেছি। তো সব খারাপের মধ্যে কিছু ভালো কিন্তু ভগবান রেখে দিয়েছে। তো আমরা সবসময় কেন ভগবান দিচ্ছে না, কেন হচ্ছে না, আমার সঙ্গেই কেন হচ্ছে, এগুলোর থেকে বেরিয়ে চলো বাবা, যে মানে তার মধ্যে থেকেও যে ভালোটা আছে আমরা সেটা দেখি না কেন। আমি না সবসময় এটাই ভাবার চেষ্টা করি যে ঠিক আছে বাবা, আমার তো গিয়ে এই 42-43 বছর বয়স হয়েছে, কারোর তো 10-12 বছরেও হচ্ছে। কালকে হসপিটালে গিয়ে একটা শুনলাম, একটা 18 বছরের ছেলে, যার কিনা দুটো কিডনি ইনফেকশন হয়ে গেছিল, 1.5 মাস আগে নেফ্রোক্টমি হয়েছে, যে আমার যেটা হয়েছে আর কি। আমার তো একটা কিডনি হয়েছে, তার দুটো কিডনি নেফ্রোক্টমি হয়েছে, মানে দুটোই বাদ দিয়ে দিয়েছে। 1.5 মাস বাদে গিয়ে তার ট্রান্সপ্লান্ট হলো। 18 বছরের ছেলেটার কি দোষ ছিল, কি সমস্যা ছিল ওর জীবনে? তো আমি তো সেখান থেকে অনেকটা পিরিয়ড কাটিয়ে এসেছি। তো সবসময় নেগেটিভ না ধরে, ভগবান 5.5 বছর আগেই আমায় নিয়ে নিতে পারতো, যখন রোগটা আইডেন্টিফাই হয়েছিল। আমার পরিবারের পরিশ্রম হোক বা আমার পরিবারের আমার প্রতি ভালোবাসা যত্ন যেভাবেই হোক না কেন, আমি কিন্তু 5.5 বছর বেঁচে আছি। আমার সেই 2.5 বছরের মিঠিটা কিন্তু আজকে আর 2.5 বছর নেই, একটু হলেও বোঝা শিখেছে। এবং ওর ওই জ্ঞান হওয়া থেকে, যখন মাকে অসুস্থ 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 দেখতে দেখতে যখন সে বড় হয়েছে, ও জানে ভবিষ্যতের সিচুয়েশনটা। মাম 6-এ ছিল, সেই মাম আজকে 12-এ পড়ে। তো এই নেগেটিভগুলোকে না দেখে যে ভগবান এই এতটা সময় দিয়েছে আমার পরিবারকে গড়ে ওঠার জন্য, মৃত্যু তো আছেই, সেটা আজ বা কাল, কি যায় আসে। মানে পরশু যখন অতটা অসুস্থ হয়েছিলাম না, মানে আমি জানি তোমরা শুনলে রাগ করবে, আমার বাড়ির লোকও রাগ করেছে, এবং তোমরা প্রচণ্ড রেগে যাবে, মানে একটু রাগ করবে না, অনেকটাই রেগে যাবে। আমি তখন ভাবছি, যখন আমার হালকা হালকা সেন্স আছে যে আমি কি বেঁচে আছি, তারপরে ভাবলাম আচ্ছা কই, মৃত্যুটা তো কষ্টের না, সবাই বলে তো খুব কষ্টের। আমার কিছু সময়ের জন্য শরীরে একটা অস্বস্তি কাজ করলো, আনচান করলো, তারপরে অতিরিক্ত গরম লাগলো, তারপরে গা হাত পা ঠান্ডা হয়ে গেল, এরপরে খুব বেশি হলে কি হতো, আমি ঘুমিয়ে পড়তাম। এটাই তো মৃত্যু। তো এই 15-20 মিনিট কষ্ট সহ্য করাই যায়। মানে আমি তখন এরকম ভাবছি, আমি যেটা কালকে তোমাদের সাথে শেয়ার করিনি, বাড়িতে যখন তোমাদের দাদাকে বলেছি, সে মানে রেগে আগুন, যে কি বলছো, একটু ভেবে বলো। তো যাই হোক, কিন্তু মানে কি বলো তো, আমি জানি তোমরাও ভীষণ রাগ করবে, আমার বাড়ির লোক যেমন রাগ করেছে তোমরাও রাগ করবে, কিন্তু কি বলো তো, যে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকে সেই জানে। এখানে যারা যারা, এখানে আমার কিছু বন্ধু আছেন যারা অলরেডি তাদের পরিবারের কিছু মানে লোকজন আছেন যারা আমার মতোই একইভাবে লড়াই করে চলেছেন, এবং আরেকজন বাংলাদেশে দিদি আছেন যিনি আমার মতোই লড়াই করে চলছেন টিল নাও। তো তারা আমার জায়গাটা খুব ভালো করে বুঝবে যে আমি কেন এই কথাগুলো বলছি।
অন্যরা চাইলেও বুঝতে পারবে না। বলা খুব সহজ যে এটা ভেবো না, তোমার জন্য আয়ু আছে, তোমার জন্য এই আছে ওই আছে, বলা খুব সহজ, কিন্তু সে যে জায়গাটায় দাঁড়িয়ে থাকে সে জানে যে তার জীবনের বাস্তবটা কি। আমি হয়তো ওই দাদাকে একদিন রাগ করেছিলাম যে উনি একদম ডাইরেক্ট আমার কথাটা বলেছিলেন, কিন্তু কথাটার মধ্যে কোনো মিথ্যে ছিল না, ওটাই সত্যি আমার জীবনে। হ্যাঁ, তার মধ্যেও কি আমি হেসে খেলে, যতক্ষণ আছে আমি হেসে খেলে থাকতে চাই, কিন্তু এই যে মাঝে মাঝে কিছু কিছু সিচুয়েশন তৈরি হয় না, যখন মানে সেই জায়গাটা আবার আমাকে মনে করিয়ে দেয় যে আমার জন্য কোনটা বাস্তব। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, একদম বলতে চাই না আমি ভালো আছি। খুব তাড়াতাড়ি একদম সোজা হয়ে দাঁড়াবো এবং রোজকার অ্যাক্টিভিটি তোমরা দেখতে পাবে, যেমন আমার লাইফস্টাইল কাটে। যতদিন ঠিক আছে আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে যেভাবে শেয়ার করতে চাচ্ছি সেভাবেই শেয়ার করব। তোমরা একদম চিন্তা করো না, তোমরা জানবে তোমাদের বন্ধু, তোমাদের মৌসুমী, তোমাদের বোন, তোমাদের দিদি, তোমরা যে যাই বলে সম্বোধন করো, সে একদম ভালো আছে, নিশ্চিন্ত আছে, একটুও চিন্তা করো না। সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে সে এখনো সুস্থ আছে, এখনো ঠিক আছে, এবং তোমাদের ভালোবাসা আশীর্বাদে সে আরো অনেক দিন ঠিক থাকবে। তাই একদম টেনশন করো না, আর আমার কথায় রাগ করো না, দুঃখ পেও না, আমি ঠিক আছি। ওটা মাঝে মাঝে কি বলতো, বাস্তবতা যখন এসে দরজা নাড়া দেয় না, তখন একটু হয়তো এলোমেলো বলে ফেলি, তো তার জন্য সরি। ভিডিওটা করে ফেলেছি, বলে ফেলেছি, আমি তো সেটাকে রিটার্ন নিতে পারবো না, সরি। আমি ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ, ভালোবাসা সবকিছু আমার সাথে আছে, আর আমার ভালো থাকাটার কথা। আজ আমার পরিবারের সাথে, আমার এত বড় একটা পরিবার, এবং পরিবারটা কত তাড়াতাড়ি বড় হচ্ছে, এই বড় হওয়া পরিবারটা তোমাদের জন্যই এত তাড়াতাড়ি পরিবারটা বড় হওয়া সম্ভব হচ্ছে। তার জন্য অবশ্যই তোমাদের আমি ধন্যবাদ দেব না, কারণ তোমরা আমার পরিবারের অংশ, আমার পরিবার। তো চলো, ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেল, আর আমার না সত্যিই খুব ঘুম পাচ্ছে। আমি সারাদিন কিচ্ছু করিনি বলে তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি, কিন্তু আমি জানি তোমরা চিন্তা করবে, তাই আজকের আপডেটটুকু অন্তত তোমাদের সাথে শেয়ার করা উচিত। চেষ্টা করলাম শুয়ে অনেকক্ষণ ঘুমানো, কিন্তু সেটা হলো না, খুব সামান্য সময়ের জন্য চোখ লেগে এসেছিল। তা ভাবলাম চলো বিকালবেলা একটু বসে বসে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ রাত্রে আবার শরীরটা কি হবে জানি না, কথা বলে নিই। এই ভিডিওটাই কালকে তোমাদের জন্য পোস্ট করব। তো আবারও বলি, সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি আমার কথায় খুব রাগ করে থাকো, না হয় কমেন্টস বক্সে এসে বকা দিও, আমি তো তোমাদের ভালোবাসা, বকা সব কিছুই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করি। ইনফ্যাক্ট এটা আমাকে ভালো লাগায়, তোমরা এই যে বড় বোনের মতো হয়ে শাসন করো, আমার সত্যি খুব ভালো লাগে। তো সেটার জন্য তো কমেন্টস বক্স ওপেন থাকলোই। তো আমি আসছি আবার আরেকটা ব্লগ নিয়ে কালকে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সবাইকে টাটা।